আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। এসআইআর প্রক্রিয়ায় অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের প্রথম অতিরিক্ত তালিকা আজ রাতের দিকে প্রকাশিত হতে পারে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। বামফ্রন্ট আজ তৃতীয় ও আইএসএফ তাদের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে। পশ্চিম এশিয়া সংঘাতের মধ্যেও দেশে জ্বালানি পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। সুপ্রিম কোর্ট কলকাতা চিংড়িঘাটা মেট্রো রেলের বকেয়া কাজ সম্পন্ন করার জন্য রাজ্য সরকারকে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে চলতে বলেছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ উদযাপিত হচ্ছে বিশ্ব আবহাওয়া দিবস। আইএসএল ফুটবলে আজ ইস্টবেঙ্গল মোহামেডান স্পোর্টিং এর বিরুদ্ধে খেলছে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের নাম ঝাড়াই বাছাইয়ের পর প্রথম অতিরিক্ত তালিকা আজ রাত 9:30টার দিকে প্রকাশিত হতে পারে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, এই মুহূর্তে কত নাম বাদ পড়েছে সে হিসেব তাঁর কাছে নেই, তবে নিষ্পত্তি হয়েছে প্রায় 29 লক্ষ নামের। কত অ্যাকসেপ্ট হয়েছে, কত রিজেক্ট হয়েছে, কিন্তু আজকে যত আসবে ও ই সাইন করে 705 জজ আছেন, কত জজ কোন তারিখ পর্যন্ত ই সাইন করবেন নি করবেন ওটা যেটা আছে আমাদের কাছে নেই ইনফরমেশন। ওটা যখন আজকে এসে যাবে, যখন 9টা 9:30 কাছে, কিন্তু এটা সেন্ট্রালাইজ প্রসেসিং হচ্ছে। এখানে তো সার্ভার নেই, সার্ভার তো দিল্লিতে আছে। 705 জজ সংগ্রহ করে যেটা আছে, প্লাস ওদেরকে নিয়ে বুথ ওয়াইজ করা যেটা আছে, টাইম লাগবে। আসন্ন বিধানসভা ভোটের প্রস্তুতি পর্যালোচনায় নির্বাচন কমিশন আজ আরেক দফা সব জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে বসে। সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার মনীষ গর্গের পৌরোহিত্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত ওই বৈঠকে সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী, পবন কুমার শর্মা ছাড়াও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল উপস্থিত ছিলেন। বিধানসভা ভোটের জন্য বামফ্রন্ট আজ তৃতীয় দফায় 15 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। এর মধ্যে সিতাই ও শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক এবং আলিপুরদুয়ার, চোপড়া, ইসলামপুর, লালগোলা, হরিহরপাড়া, হরিণঘাটা, ভাটপাড়া, পলতা, এন্টালি, বাগনান, চন্দ্রকোনা, গড়বেতা এবং শালতোরা কেন্দ্রে সিপিআইএম প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। আজকের প্রকাশিত তালিকায় 2 জন মহিলা প্রার্থী রয়েছেন। এর আগে ফ্রন্টের পক্ষ থেকে 2 দফায় 192 ও 32 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এই নিয়ে বামফ্রন্ট 239 জন প্রার্থী তালিকা প্রকাশ করল। এদিকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য আজ 23টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে। ফুরফুরা শরীফে এক সাংবাদিক বৈঠকে এই প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। দক্ষিণ 24 পরগনা ভাঙড় বিধানসভা কেন্দ্রে নওশাদ সিদ্দিকী পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। তৃণমূল কংগ্রেস ছেড়ে আইএসএফে যোগ দেওয়া আরাবুল ইসলাম ক্যানিং পূর্ব কেন্দ্রে প্রার্থী হয়েছেন। ভোটের মুখে রাজ্যের আইএএস আইপিএস আধিকারিকদের বদলির বিরোধিতায় কলকাতা হাইকোর্টে দায়ের করা জনস্বার্থ মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল নির্বাচন কমিশন। কমিশনের আইনজীবী আজ প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চে বলেন, নির্বাচন করানোর ব্যাপারে কমিশনকে প্রভূত ক্ষমতা দেওয়া হয়েছে। তাদের দায়িত্ব অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোট সুনিশ্চিত করা। আইনসভা তার পথ রুদ্ধ করলে ভোট কখনোই অবাধ ও নিরপেক্ষ হতে পারে না। আধিকারিকদের বদলি নিয়ে রাজ্য জনস্বার্থ মামলা করতে পারে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছে নির্বাচন কমিশন। অন্যদিকে সরকারের বিভিন্ন দপ্তরের কাজে নির্বাচন কমিশন হস্তক্ষেপ করতে পারে কিনা তা নিয়ে সওয়াল করেছেন মামলাকারীর আইনজীবী তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, আধিকারিকদের বদলি করার ক্ষমতা সংবিধান নির্বাচন কমিশনকে দেয়নি। মামলার আজ নিষ্পত্তি না হওয়ায় আগামী বুধবার ফের শুনানির দিন ধার্য হয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন দলীয় কর্মসূচিতে যোগ দিতে আগামীকাল কলকাতা আসছেন। দলীয় সূত্রে জানা গেছে, আগামীকাল সকাল 9:45 নাগাদ তিনি কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছবেন। এরপর নিউ টাউনে একটি বেসরকারি হোটেলে দলের বেশ কয়েকটি সাংগঠনিক বৈঠকে যোগ দেবেন শ্রী নবীন। আসন্ন বিধানসভা নির্বাচনে জাতীয় ও রাজ্য স্তরের স্বীকৃত দলগুলিকে দূরদর্শন ও আকাশবাণীতে বিনামূল্যে সম্প্রচারের জন্য ডিজিটাল ভাউচার বরাদ্দ করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী জনপ্রতিনিধিত্ব আইন 1951 39A ধারার অধীনে ভোটমুখী 4 রাজ্য পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, অসম এবং কেন্দ্রশাসিত পুদুচেরির স্বীকৃত রাজনৈতিক দলগুলি এই সুবিধা পাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 29 মার্চ রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 132তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান একযোগে শোনা যাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।
আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিম এশিয়ার সংঘাতের মধ্যেও ভারতে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি মজুত রয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। লোকসভায় আজ পশ্চিম এশিয়ার সংকটজনক পরিস্থিতি এবং তার প্রেক্ষিতে ভারতের অবস্থান সংক্রান্ত এক বিবৃতিতে তিনি বলেন, দেশ জুড়ে নিরবচ্ছিন্নভাবে পেট্রোল ও ডিজেল সরবরাহ চলছে। ভারতের কাছে বর্তমানে 53 লক্ষ মেট্রিক টনের বেশি আপৎকালীন তেলের ভাণ্ডার রয়েছে। আরও 65 লক্ষ মেট্রিক টনের বেশি তেল মজুত করার জন্য চেষ্টা চালাচ্ছে দেশ। युद्ध के बाद से ही हॉर्मुज स्ट्रेट में जहाजों का आना जाना बहुत चुनौतीपूर्ण हो गया है। बावजूद इसके हमारी सरकार का ये प्रयास रहा है कि पेट्रोल, डीजल और गैस की सप्लाई बहुत ज्यादा प्रभावित न हो। देश के सामान्य परिवारों को परेशानी भी कम से कम हो, इस पर हमारा फोकस रहा है। সুপ্রিম কোর্ট কলকাতা চিংড়িঘাটা মেট্রো রেলের বকেয়া কাজ সম্পন্ন করার জন্য রাজ্য সরকারকে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে চলতে বলেছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি সহ 3 বিচারপতির বেঞ্চ বলেছেন, উন্নয়নী প্রকল্পের সঙ্গে রাজনীতিকে জড়িয়ে ফেলা ঠিক নয়। রাজ্য সরকারের উচিত কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো পদক্ষেপ করা। ভারত উন্নততর রাষ্ট্র হওয়ার দিকে এগিয়ে চলেছে বলে রাজ্যপাল তথা কলকাতা বিশ্ববিদ্যালয়ের আচার্য RN রবি জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানের আজ সূচনা করে রাজ্যপাল বলেন, বিজ্ঞানী গবেষণা সহ সার্বিক উন্নয়নের ক্ষেত্রে গোটা বিশ্বকে নেতৃত্ব দেবে দেশ। পড়ুয়া ও যুব সমাজকে এই উন্নয়নে শরিক হওয়ার আহ্বান জানান তিনি। উল্লেখ্য, দীর্ঘ 6 বছর পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হল। বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী ভবনের সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষাবিদ ফাদার থমাস ছাতাম পারাম্পিল এবং কবি রণজিৎ দাসকে সাম্মানিক ডিলিট প্রদান করেন আচার্য। মানুষের দৈনন্দিন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হল আবহাওয়া। প্রতি বছরের মতো আজও বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশ্ব আবহাওয়া দিবস উদযাপিত হচ্ছে। 1950 সালে 23শে মার্চ দিনটিতে বিশ্ব আবহাওয়া সংস্থা প্রতিষ্ঠিত হয়। একটি প্রতিবেদন। সভ্যতার অন্তহীন চাহিদা পূরণ করতে গিয়ে ক্রমশ খামখেয়ালি হয়ে উঠছে প্রকৃতি। জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে আবহবিজ্ঞান চর্চা জনজীবনের সঙ্গে আজ ওতপ্রোতভাবে জড়িত। তাই অবজার্ভিং টুডে প্রোটেক্টিং টুমরো এই ভাবনাকে সামনে রেখে আজ উদযাপিত হচ্ছে বিশ্ব আবহাওয়া দিবস। কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর দেশের সেরা আবহাওয়া দপ্তরগুলির মধ্যে অন্যতম। বছরের শুরুতেই এই সংস্থা দেশের সেরা ডপলার আবহাওয়া রেডার স্টেশনের পুরস্কার পেয়েছে। সংস্থার অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস দিনটির তাৎপর্য ব্যাখ্যা করে বলেন, এই আবহাওয়ার পর্যবেক্ষণ যে সহজ ব্যাপারটা নয়, এটি প্রতিনিয়ত স্থলভাগ এবং জলভাগ সব ক্ষেত্রেই দরকার। তার জন্য প্রতিনিয়ত বিভিন্ন স্থানে, যেমন কলকাতাতে আমাদের 150 বছরেরও বেশি থেকে আগে থেকে আবহাওয়া পর্যবেক্ষণ নেওয়া হচ্ছে, তেমনি সমুদ্রের ছোট্ট দ্বীপেও আন্দামানের পর্যবেক্ষণ নেওয়া হচ্ছে। প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। সেগুলিকে স্মরণ করার জন্য এবং তাদেরকে ট্রাইবিউট জানার জন্য এই আজকের দিনটি উৎসর্গিত। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। অনুকূল বায়ুপ্রবাহ এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় উত্তরবঙ্গে আগামী 2 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় হালকা থেকে মাঝারি এবং আগামীকাল উত্তরের প্রায় প্রতিটি জেলাতেই 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির কমলা সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে দক্ষিণবঙ্গে আগামী 3 দিন সেরকম বৃষ্টি না হলেও আগামী শুক্রবার থেকে হালকা থেকে মাঝারি ঝড় জলের পূর্বাভাস দেওয়া হয়েছে। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 20.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে প্রায় 3.5 ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 30.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের প্রায় 4.5 ডিগ্রি নিচে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ ISL ফুটবলের ম্যাচে ইস্টবেঙ্গল মোহামেডান স্পোর্টিং এর মুখোমুখি হয়েছে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে ইস্টবেঙ্গল 2-0 গোলে এগিয়ে আছে। ইস্টবেঙ্গল 5 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে লীগ তালিকার 6ষ্ঠ স্থানে রয়েছে। অন্যদিকে মোহামেডান স্পোর্টিং টানা 4 ম্যাচে পরাজিত হয়ে তালিকার সর্বশেষ 4র্থ স্থানে রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। SIR প্রক্রিয়ায় এডুকেশনে থাকা ভোটারদের প্রথম অতিরিক্ত তালিকা আজ রাতের দিকে প্রকাশিত হতে পারে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। বামফ্রন্ট আজ তৃতীয় ও ISF তাদের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে। পশ্চিম এশিয়া সংঘাতের মধ্যেও দেশে জ্বালানি পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপিত হচ্ছে বিশ্ব আবহাওয়া দিবস। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।